রাজপুত্র বিলু নামের মতোই মানুষটাও ছোট। তাদের রাজ্য হচ্ছে কনকপুর এবং এই কনকপুরে সবকিছু একটু অদ্ভুত রকমের। তারা কিন্তু আবার ইংরেজিও বলে। তো এই রাজপুত্রের আবার বন্ধু হচ্ছে সহিসপুত্র কালু। কালুর বন্ধু হচ্ছে গিলু। গিলু হচ্ছে ছোট একটা হাতি যার বয়স মাত্র ২ বছর। এবং এই গিলু বেশ অভিমানী, কিছু বললেই তার চোখ দিয়ে পানি চলে আসে। তো এই গিলু আবার মানুষের কথাও বুঝতে পারে। এখন রাজপুত্র, বিলু, কালু, গিলু এই তিনজন মিলে জল্লাদকে বাঁচাতে যায়। তবে জল্লাদকে বাঁচাতে গিয়ে তারা আরেকজন মানুষের খপ্পরে পড়ে যায়, যে মানুষের মেজাজ খারাপ হলে কুড়াল দিয়ে সে সবার গর্দান নিয়ে নেয়। তো আজ কথা বলবো মাসুদুল হকেরই লেখা বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান নিয়ে। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান। এখানে আমরা প্রথমেই দেখতে পাই রাজপুত্র বিলুকে, যার আসলে রাজা হওয়ার কোনো ইচ্ছা নেই। তো সে রাজকার্যের কিছুই পছন্দ করে না, তার পথে ঘাটে যেতে ভাল লাগে, রাস্তাঘাটে বসে থাকতে ভাল লাগে, সে সাধারণ জীবনযাপন চায়। যেটা শুনে কনকপুরের রাজা খুব রেগে যায় এবং সে মন্ত্রীকে বলে যে এই ছেলেকে নিয়ে কি হবে, মাত্র ১০ বছর বয়সে তার এই অবস্থা, তাহলে পরবর্তীতে কি হবে। এটা নিয়ে মন্ত্রী আর রাজার মধ্যে খুব হাস্যরসাত্মক কিছু কথোপকথন হয়। তারপর রাজা বলে যে রাজপুত্রের গর্দান নিতে হবে। কিন্তু পরে চিন্তা করে গর্দান নিলে কি হবে, রাজ্য চালাবে কে? তখন তো আবার মন্ত্রী তো এই আশাই থাকে যে রাজা মরে গেলে, রাজপুত্র মরে গেলে সে রাজ্য চালাবে। তখন রাজা বলে থাক, গর্দান নিব না, একে ২ ঘন্টার জন্য কারাগারে দিয়ে আসো। তো কারাগারে ২ ঘন্টার জন্য দিয়ে আসার পর যখন রাজপুত্রকে নিয়ে আসা হয়, তখন সে আবার বেজায় খুশি। রাজা বলে ব্যাপার কি, কারাগারে নিলাম, এ আবার খুশি কেন? তখন রাজপুত্র বলে যে তুমি আমাকে আবার কালকেও একটু কারাগারে দিয়ে এসো বাবা, আমি কালকেও চাই কারাগারে যেতে। তখন রাজার তো মাথায় হাত, বলে কি এই ছেলে, কারাগারে কি পেয়েছো তুমি? তখন রাজপুত্র জানায় কারাগারের যে জল্লাদ সোলেমান সে অনেক সুন্দর গল্প বলে। তো গল্পের আজকে একটু অংশ শুনেছে, বাকি অংশ তো শুনেনি, বাকি অংশ শুনতে আবার কালকে তাকে যেতে হবে। এটা শুনে রাজা তো একদম ক্ষেপে যায়। মানে জল্লাদকে রাখা হয়েছে মানুষের গর্দান নেওয়ার জন্য, সে আবার গল্প বলবে কেন? তো তখন রাজা আদেশ দেয় যে জল্লাদের গর্দান নিতে হবে। এখন জল্লাদের গর্দান নিবে কে? ওই কনকপুর রাজ্যে একটাই জল্লাদ। তো রাজা বলে কি জল্লাদ নিজেই নিজের গর্দান নিবে, এখনই গর্দান নিবে। তখন কনকপুরের সংবিধান অনুযায়ী রাতের বেলা গর্দান নেওয়া যাবে না, গর্দান নিতে হলে সকাল হতে হবে। তো রাজা বলে ঠিক আছে, তাহলে আমি সকালবেলার গর্দান নিব। তো সকাল হলে এই যে সোলেমানের গর্দান নিয়ে নিবে। এখন রাজপুত্র বিলু আর কালু চিন্তা করছে কিভাবে সোলেমানকে বাঁচানো যায়। সকালবেলা তারা আসলে সোলেমানকে কিডন্যাপ করে নিয়ে যাবে এখান থেকে, তারপর গল্প শুনবে। তো এর মধ্যে আমরা দেখতে পাই সোলেমানকে রাজপুত্র আর ওই যে কালু কিডন্যাপ করার আগেই সোলেমান আর প্রহরীরা সবাই পালিয়ে যায়, কারণ সোলেমানের গল্প শুনতে সবাই চায়। তো সোলেমানকে বাঁচাতে হলে সোলেমানকে নিয়ে পালাতে হবে। এখন পরের দিন রাজপুত্র যখন যায় এই যে কারাগারে সোলেমানকে বাঁচাতে, তখন দেখে কেউ নাই, শুধু একটা মানুষ ওখানে বসে আছে এবং সে হচ্ছে তালাবদ্ধ, চাবিটা সামনে পড়ে আছে। তো সেই লোকটা হচ্ছে রাজপুত্রদের বলে, বিলু আর কালুকে বলে যে আমাকে খুলে দাও, তাহলে তোমাদেরকে ধনরত্ন দিব। কিন্তু রাজকুমাররা খুলতে চায় না। পরবর্তীতে সে ভয় দেখায় যে এখন না খুললে কিন্তু এটা করে দিব, ওটা করে দিব। তখন ভয়ে রাজপুত্র হচ্ছে তার তালাটা খুলে দেয় এবং খোলার পর সে তাদেরকে নিয়ে বের হয়ে আসে একটা গাড়িতে করে। তারপর সেখানে আমরা দেখতে পাই সে তাদেরকে এলাচি গাছের নিচে নিয়ে যায় এবং সেখান থেকে তার কুড়াল খুঁজে বের করে। তো এই কুড়ালের পেছনে আবার একটা গল্প রয়েছে। তো এই লোকটার নাম হচ্ছে গুরুত, যে আবার একজন রাজপুত্র। প্রথমে আমরা ভাবি সে রাজপুত্র, কারণ তার নাম হচ্ছে রাজকুমার গুরুত। আসলে কিন্তু সে রাজার পুত্র নয়, তার নাম কিভাবে রাজকুমার গুরুত হয়েছে সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। তো এই রাজকুমার গুরুত কি করে, ওই কুড়ালটা নিয়ে চলতে থাকে এবং রাজপুত্রদেরকে বলে যে এখন আর তোমাদের আমার দরকার নেই, তোমরা চলে যাও, আমি এখন মণিমালার রাজ্যে যাব। তো তখন রাজপুত্ররা জানতে চায় যে মণিমালার রাজ্যে কেন যাবে। তো সেখানে আবার গুরুত একটা বড় গল্প শুরু করে দেয় যে সে একটা রাজ্য থেকে এসেছে এবং সে মণিমালার কাছে একটা জিনিসের জন্য যায় আর কি, যে জিনিসটা পৃথিবীর সবাই জানে মণিমালার কাছে আছে, কিন্তু এই জিনিসটা আসলে কি সেটা অনেকেই জানে না, শুধু জানে যে মণিমালার কাছে আছে। তো রাজপুত্ররা জানতে চায় জিনিসটা কি, কিন্তু গুরুত সেটা বলে না, যে বলা যাবে না জিনিসটা কি। তারপর আমরা দেখতে পাই যে মণিমালা খুবই হচ্ছে চালাক, সে এরকম গুরুতকে বলে যে জিনিসটা দিবে এবং তার বিনিময়ে গুরুতের থেকে সে হচ্ছে অমৃত রস চেয়ে নেয়, যে রস দিয়ে সে আরেক সুবর্ণপুরের রাজকুমারকে বাঁচায়। এবং এই
এই যে যে জিনিসটা যেটার জন্য হচ্ছে গুরুত এত দূর থেকে এসেছে সেই জিনিসটা মণিমালা গুরুতকে দেয় না, বরং এখানে আবার গুরুত বিপদে পড়ে যায় এবং এই কনকপুরের রাজা গুরুতকে হচ্ছে ধরে নিয়ে আসে এবং 10 বছর তাকে এই কারাগারে রেখে দেয়। তো এই 10 বছর পর মুক্তি পেয়ে সে আবার যায় মণিমালার কাছে যে না এবার আমি তার কাছ থেকে ওই জিনিসটা নিব। কিন্তু যাওয়ার পর গিয়ে দেখে ওই রাজ্যে বিশাল একটা দেয়াল তৈরি হয়ে গিয়েছে, মানে ওই দেয়াল ভেদ করার কোনো শক্তি কারণে ওটা ভাঙা যাচ্ছে না, ওটার উপর উঠা যাচ্ছে না। তখন একজন বৃদ্ধের সাথে দেখা হয়, সে বৃদ্ধ জানায় যে তুমি যদি হচ্ছে সিঁড়ি দিয়েও এটার জন্য তুমি যদি সিঁড়িও বানাও তাতেও কোনো লাভ হবে না, এই সিঁড়িটা হচ্ছে তুমি যত সিঁড়িতে উঠবা তত এটা বড় হতে থাকবে এরকম। তো এই সিঁড়ি দেওয়া এরকম কঠিন দেওয়াল মণিমালা হচ্ছে বানিয়েছে কিভাবে, সে বানিয়েছে চীন দেশের রাজাদেরকে দিয়ে, চীন দেশের মানুষদেরকে দিয়ে। তো এখানে আমরা দু দেশ সম্পর্কে জানতে পারি, অচিনপুর আর চীন দেশ। তো যাই হোক, চীন দেশের মানুষজন নানান রকম হচ্ছে যন্ত্রপাতি ব্যবহার করে, আসলে চীনের মানুষেরা যা করে আর কি সেটা এখানে লেখক নিয়ে এসেছেন। তো এই দেয়াল ভেদ করতে হলে কি করতে হবে, তখন ওই বুড়োকে কুড়াল দিয়ে ধরে জানা যায় যে ওইটা হচ্ছে ভেদ করা যাবে যদি পক্ষীরাজ ঘোড়াতে করে ওটার উপরে যাওয়া যায়। তো এবার তারা পক্ষীরাজ ঘোড়ার খোঁজে সূচ রাজার দেশে চলে যায়। সেখানে যাওয়ার পর দেখতে পায় যে চারিদিকে শুধু সূচ আর সূচ, রাজা একটা কাচের ভেতরে ঢুকে আছে। কাচটা তখন গুরুতের একটা ব্যাপার নিয়ে মেজাজ খারাপ হয় এবং সে ওই কাজটা ভেঙে ফেলে, যার কারণে হচ্ছে রাজার উপরে আবার হাজার হাজার সূচ আক্রমণ করে। এখন এই সূচ আবার হচ্ছে সরাতে হবে, তবেই রাজা তাদেরকে পক্ষীরাজ ঘোড়া দিবে। এই সূচ সরাতে গিয়ে তাদের আবার পরিচয় হয় আরেক ডাইনির সাথে, তারা আবার ডাইনির রাজ্যে যায়, যেটা হচ্ছে নীলগিরি, সম্ভবত নামটা ভুলে গেছি। তো এখানে আবার তাদের আরেকটা রাজ্যের সাথে দেখা হয়, মানে আরেকটা রাজ্যের ভালো রাজ্য কুঞ্জ রাজ্য, সম্ভবত ওই রাজ্যে তারা প্রবেশ করে। সেখান থেকে তারা হচ্ছে অনেক কিছু জানতে পারে। তারপর তারা নীল রাজ্যে যায়, নীলগিরিতে যায় এবং সেখানে গিয়ে কি তারা ডাইনিকে পায়, ডাইনিকে পরাজিত করতে পারে কিনা এবং সবশেষে সূচ রাজাকে মুক্ত করতে পারে কিনা, দেয়ালটা ভেদ করে মণিমালার কাছে যেতে পারে কিনা এবং সেই জিনিসটা আসলেই কি গুরুত্বকে দেওয়া হয় কিনা, আর এখানে বিলু, কালু আর গিলুর কি ভূমিকা রয়েছে সেটা জানতে হলে আপনাকে এই বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান বইটা পড়তে হবে। এই বইটা বাচ্চাদের জন্য হলেও এই বইটা পড়ে আমি খুব মজা পেয়েছি, মানে আমার মনে হয়েছে যে অনেকদিন পর খুব ভালো লাগলো কিছু একটা পড়ে, মানে বাচ্চাদের জিনিসপত্র পড়ে একটু বাচ্চামি ফিল করলাম আর কি। তারপর এই বইতে প্রথমে হচ্ছে ম্যাপ দেওয়া রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ম্যাপটা এত সুন্দর। এই ম্যাপের মধ্যে আসলে রয়েছে যে কোথায় থেকে কোথায় তারা গিয়েছে, কোন থেকে কোন রাজ্য। তারপর প্রত্যেকটা জায়গায় হচ্ছে খুব সুন্দর করে ছবি রয়েছে, যে কোন রাজা কখন কি করছে, রাজপুত্ররা কি করছে, গুরুত কি করছে, এরকম প্রত্যেক পেজে রয়েছে। আর এই যে পেজের কালারটা খুবই সুন্দর, প্রচ্ছদটা তো অবশ্যই সুন্দর। তো এই বই যখন আমি পড়ছিলাম তখন আমার গিলুকে এত বেশি ভাল লাগছিল, মানে গিলু যে হাতিটা, তাকে কিছু বললেই সে খুব অভিমান করছে, গুরুত্ব তাকে কথায় কথায় খোঁচাচ্ছে যে কেন এই 2 বছরের হাতিকে নিয়ে আসলা, এ তো কিছুই করতে পারে না, শুধুমাত্র মানুষ বাড়াচ্ছে এরকম, সে হচ্ছে লোকবল বাড়াচ্ছে, তাকে নিয়ে আসা উচিত হয়নি, তাকে দিয়ে কোনো কাজ হয় না। তখন গিলুর খুব অভিমান হয়। তো যখন আমি পড়ছিলাম আমার মনে হচ্ছিল যে সত্যিকার অর্থে আমি গিলুর অভিমানটা নিজের চোখে দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমার খুবই আদর লাগছিল গিলুর প্রতি। তারপরে এই যে আমাদের বিলু, তারপরে কালু, এখানে হচ্ছে কি লেখক চেষ্টা করেছেন যে আমাদের ছোটবেলার যে রূপকথা আমরা পড়েছি, ডাইনিদের গল্প পড়েছি, দৈত্য দানবের গল্প পড়েছি, রাজাদের গল্প পড়েছি, এই সব কিছুর সাথে কিছু ছড়া, আমরা হয় না ছোটবেলা হচ্ছে আমাদেরকে নানা রকম ছড়া শোনানো হতো আর কি, রূপকথার ছড়া, যেমন হচ্ছে আমার এখন মাথায় আসছে না, ঘুমপাড়ানি, মাসি পিসি, এরকম টাইপের ছোট ছোট মিলিয়ে মিলিয়ে ছড়া বলা হতো। তো লেখক এখানে আসলে একটা ফিউশন সৃষ্টি করার চেষ্টা করেছেন আমার মনে হয়েছে, রূপকথা, তারপর হচ্ছে চীন দেশের মানুষ, আধুনিক যুগ, তারপরে ইংরেজি, তারপর চিন্তা ভাবনা মিলে, মানে এখানে ওই সব কিছু দৈত্য দানব আধুনিকতা সব কিছু মিলিয়ে তিনি একটা বাচ্চাদের উপযোগী একটা বই তৈরি করেছেন, যে বইটা যখন বাচ্চারা পড়বে, আমার মনে হয় বাচ্চারা যখন এই টাইপের বইগুলো পড়বে তখন তারা বই পড়ার প্রতি অনেক বেশি আগ্রহী হবে। আমরা যদি বাচ্চাদের হাতে এরকম বইগুলো দিতে পারি, হয় না এখনকার বাচ্চারা হচ্ছে বই পড়তে চায় না, বই পড়তে চাইবে না, তার তো কারণ আছে, কারণ তারা কার্টুন দেখছে, ফোন দেখছে, বইয়ের মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু আসলে পাচ্ছে না যেটা তাদেরকে ধরে রাখবে। এই বইটা হচ্ছে সেরকম একটা বই যেটা বাচ্চাদেরকে আসলে ধরে রাখবে। আমি বড় মানুষ হয়েও এই বইটা আমাকে মানে ধরে রেখেছে, আমি এক বসায় এটা পড়ে শেষ করেছি, আমার এটা ছেড়ে একদমই উঠতে ইচ্ছে করেনি। আর এটার ভেতরের যে হচ্ছে ছবিগুলো, তারপরে পেজের যে কোয়ালিটি
খুবই ভালো ছিল এবং লেখক হচ্ছে আমাকে একদম শৈশবে নিয়ে গিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এরকম লাগছিল যে ছোটরা যখন পড়বে তারা মজা পাবে, আর আমরা বড়রা যখন পড়বো তখন আসলে আমরা আমাদের শৈশবের কৈশোরের স্মৃতিচারণ করব যে ছোটবেলায় আমরা এরকম গল্প শুনেছি। হ্যাঁ, তো এই বইটা আমার মনে হয় বড় ছোট যে কেউ পড়তে পারবে, এবং ছোটদের হয় না জন্মদিনে, ছোটদের জন্মদিনে গিফট দেওয়ার জন্য এটা একদমই একদমই খুব ভালো একটা বই হতে পারে। আপনি ছোটদের জন্মদিনে হচ্ছে তাকে পুতুল এটা সেটা না দিয়ে যদি সে বই পড়ার মতো হয়, যে না সে বই পড়তে পারবে এবং আপনি তাকে হচ্ছে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো এই বইটা আপনি দিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, সে ১-২ পেজ পড়ার পরেই আমার মনে হয় তারও এই বইটা পড়তে ইচ্ছে করবে। বিশেষ করে এই যে ভেতরের হচ্ছে নানান রকম আকর্ষণীয় ছবি লেখার জন্য। আর এখানে যে ডায়ালগগুলা দেওয়া হয়েছে রাজা, মন্ত্রীর, গুরুতের সাথে, গিলুর সাথে, এই ডায়ালগগুলা খুবই মজার। পড়তে গেলে আপনারই মানে আপনার খুব আদর, আদর লাগবে টাইপ এরকম। মানে আমি বুঝাতে পারছি না যে আমার কেমন লেগেছে। বললাম না গিলুর প্রতি আমি গিলুকে তো আমার মনে হচ্ছে যে ওকে আমি খুব কাছে থেকে দেখেছি এরকম ২ বছরের একটা হাতিকে। তবে আপনি যখন এই বইটা শেষ করবেন তখন আসলে আপনার মনে হবে আমি বড় হয়ে গিয়েছি। ওই যে একটা দুঃখ ব্যাপারটা না, যে একটা মানুষ হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন। এবং আমি বলব যে এই বইটা আপনারা সবাই পড়তে পারবেন। আপনাদের সবার ভালো লাগবে। এটা আসলে ভালো লাগার মতোই একটি বই আরকি। ছোটদের বই হলেও খুবই মজা লেগেছে আমার কাছে। তো এই বইটা এসেছে চিরকুট প্রকাশনী থেকে এবং এই বইটার মুদ্রিত মূল্য সম্ভবত ৳৫০০। তারপরে আমি একটু দেখে নেই। হ্যাঁ, হ্যাঁ, এই বইটার মুদ্রিত মূল্য ৳৫০০ এবং এই বইটা আসলে ১ম প্রকাশিত হয়েছে ২০১৩ সালে। আর চিরকুটের যে সংস্করণ এটা এসেছে ২০২৬ সালে। এই যে এখানে যে বইয়ের তথ্য দেওয়া হয়েছে সেটাও খুব সুন্দর করে দেওয়া হয়েছে। যদি একটু দেখাই, পাশাপাশি এখানে ২ টা কার্ড দেওয়া হয়েছে। এই যে, তো আপনারা হচ্ছে যারা এরকম ছোটদের বই পড়তে পছন্দ করেন তারা এটা পড়তে পারেন। আর এর কিন্তু আরো অনেক রোমাঞ্চকর অভিযান আসবে। শেষে লেখা আছে যে এটার আরো রোমাঞ্চকর অভিযান আসবে। তো মাসুদুল হককে আসলে আমি থ্রিলার লেখক হিসেবে চিনি। তো তিনি যে এত সুন্দর করে বাচ্চাদের বই লিখতে পারেন সেটা আমি জানতাম না। তার উচিত হবে এরকম বই আরো বেশি করে লেখা। এটাকে আসলে বাচ্চাদের বললে ভুল হবে। তিনি যদি এরকম বই আরো লেখেন, আমি বড় মানুষ হয়েও এই বই ফর শিওর, এই বই আমি মানে এরকম আরো যত বই আসবে আমি সবগুলো বই পড়বো। আর ঈশান ভাইয়াকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য। এটা আমার উইশ লিস্টে ছিল, কিন্তু আসলে ছোটদের বই বলে বলে মানে যে পরে নিব করে করে এই বইটা আমার আর নেওয়া হয়নি এতদিন। ফাইনালি এই বইটা আমি পেয়েছি এবং বইটা খুবই সুন্দর। এটা আমি রেকমেন্ড করব সবাইকে, আপনারা চাইলে পড়তে পারেন, ভালো লাগবে। দেখতেই তো সুন্দর আসলে, মানে পড়তে গিয়ে যখন আপনি পেজ কোয়ালিটি দেখবেন, কালারটা দেখবেন, তখন এমনিতেই পড়তে মন চাইবে। তো আমি এটা নিয়ে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি এবং অনেকক্ষণ কথা বলে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা চাইলে বিলু, কালু আর ছোট্ট কিউট গিলুর সাথে ঘুরে আসতে পারেন তাদের নানান দেশের অভিযানে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।